সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, তোমরা জানো আজকে পৃথিবী একটা করোনা মহামারীতে আমরা আক্রান্ত। পুরো পৃথিবী থমকে গেছে এই করোনা আতঙ্কে। আমাদের যারা মধ্যবিত্ত তাদের রুজি রোজগার সব বন্ধ হয়ে গেছে। আমরা তোমরা যেমন করে বন্দি আছো, আমরাও বন্দি অবস্থায় পড়ে আছি। তারপরেও আমাদেরকে আমাদের কার্যকর্ম চালিয়ে যেতে হবে। তোমরা যাতে তোমাদের লেখাপড়া নিয়ে এগিয়ে যেতে পারো সেই জন্য আমরা অনলাইন ভিত্তিক কিছু একটা করার চেষ্টা করেছি, যেটা নির্দেশনা সরকার থেকেও দেওয়া আছে। আশা করি তোমরা আমার এই ভিডিওটা ভালো করে দেখবে এবং ভালো করে এই পরিপ্রেক্ষিতে বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। এ প্রসঙ্গে বলে রাখি, তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্বে আমি প্রায় তোমার সিলেবাসগুলি শেষ করে দিয়েছিলাম এবং তোমাদেরকে বলা হয়েছিল প্রথম পত্র থেকে 3 অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং দ্বিতীয় পত্র থেকেও 3 অধ্যায় পড়ার কথা ছিল, কিন্তু আমরা ওখান থেকে 2 অধ্যায়, প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এগুলো মনে হয় সম্পূর্ণ করেছি। চতুর্থ অধ্যায় সম্পূর্ণ করার কথা ছিল, এটা আর করা হয় নাই। তারপরেও আমি একটা দেখি ভিডিওর মাধ্যমে চতুর্থ অধ্যায়টা শেষ করতে পারি কিনা। যদি কোনো কারণে চতুর্থ অধ্যায়টা দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়টা শেষ করতেও না পারি, তবে আমরা যা পড়েছি তার উপর থেকে এখন একটু একটু প্র্যাকটিস করে নিছি। অধ্যায় তোমাকে যা দেখানো হয়েছিল আগে, আমরা এখন রিভিশন শুরু করছি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন থেকে। তো গুণগত রসায়নে আমরা যা পড়েছি, আমাদের আলোচ্য বিষয় হলো পরমাণুর গঠন। রাদারফোর্ডের পরীক্ষা বলতে তোমরা আলফা পার্টিকেল ইমিশন পরীক্ষা, বিচ্ছুরণ পরীক্ষা তোমরা আগে থেকে পড়ে নিচ্ছ এবং এই বই থেকে ভালো করে দেখে আবার নতুন করে একটু পড়ে নেও। আলফা পার্টিকেল কি পরীক্ষা আশা করি তোমরা বই থেকে পড়লে বুঝে যাবে। আর যদি বুঝতেও না পারো, আমি পরবর্তী হলে আমার এই ভিডিওতে, আমি যে ভিডিওটা আপলোড করছি ওখানে তোমরা মন্তব্য করবো। মন্তব্যের মাধ্যমে কোন কোন জায়গায় তোমাদের বোঝা অসুবিধা আছে সেটা জানিয়ে দিবে। আমি পরবর্তী ভিডিওতে এটা তোমাদের কাছে পৌঁছিয়ে দেব। আর দ্বিতীয় হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল তোমরা জানো, ওই রাদারফোর্ডের পরীক্ষা থেকে পরমাণু মডেল নিয়ে একটা উনি সিদ্ধান্ত গিয়েছিলেন। তাহলে পরমাণু মডেল নিয়ে আমি একটু আলোচনা করতে পারি। পরমাণু মডেলে উনি রাদারফোর্ডে যে আলফা পার্টিকেলটা পরীক্ষা করছিলেন, উনি বলেছিলেন যে পরীক্ষাটা করছিলেন একটা স্বর্ণের পাতের 10,000 ভাগের 40 সেন্টিমিটার পুরুত্বের মধ্যে দিয়ে আলফা পার্টিকেল পার করে দিয়েছিলেন। তো আলফা পার্টিকেল পার করার পরে উনি দেখতে পাইছেন অধিকাংশ আলফা পার্টিকেল স্বর্ণের পাত ফেদ করে চলে গেছে। এর আগে থেকেও যখন থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিল, এটা আমি মজার চলে তোমাদেরকে বলছিলাম, থমসন বলছিলেন পরমাণু একটা তরমুজের মতো জিনিস, যদি আসলে পরমাণু তরমুজের মতো জিনিস হতো তাহলে আলফা পার্টিকেলগুলি স্বর্ণের পাত ভেদ করে যেত না। তো শেষ পর্যন্ত রাদারফোর্ড তার পরমাণু মডেল থেকে এই সিদ্ধান্ত এসেছেন যে পরমাণুগুলি আসলে একটা ফাঁপা বস্তু। এর উপরে তিনি সিদ্ধান্ত এসেছিলেন। সিদ্ধান্তের মধ্যে অনেক বইতে অনেকগুলি লেখা থাকে, আমরা সবগুলি পড়ব না, আমরা 3টা মেইন জিনিস পড়ব। 3টার মধ্যে প্রথমটা হলো পরমাণু হলো একটা ফাঁপা বস্তু যার সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ এক জায়গায় কেন্দ্রীভূত থাকে। সেই কেন্দ্রীভূত জায়গাটার নাম দেন, কেন্দ্রীভূত জায়গা নিউক্লিয়াস। আর যেহেতু পরমাণুগুলি তড়িৎ নিরপেক্ষ, তাহলে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন পরমাণু বাইরে অবস্থান করবে এবং সেই ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকবে, যেমন সূর্যের চারিদিকে গ্রহগুলি ঘুরতে থাকে। তোমরা জানো এটা সৌর মডেল বলা হয়, এই জন্য যেহেতু এটা সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। আর ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরার সময় কি করে,
এখানে সৌরজগতের মধ্যে যখন গ্রহগুলি ঘুরে তখন তাদের মধ্যে দুইটা বল কাজ করে। একটা হলো মহাকর্ষীয় বল আর একটা কেন্দ্রাতিক বল, ঘূর্ণয়ন বল। এই দুইটা বল পরস্পর সমান এবং বিপরীত বলে সৌরজগতের গ্রহগুলি সৌরজগৎকে ঘিরে ঘুরতে থাকে। এবং ইলেকট্রন তো ঠিক সেরকম, ইলেকট্রনের মধ্যে মহাকর্ষীয় বল কাজ করে না, তবে এখানে যে মৌলিক বলটা কাজ করে সেটা হলো তোমার স্থির তড়িৎ বল। ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে করতে থাকে তখন তার স্থির তড়িৎ বল, এই স্থির তড়িৎ বল ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। আবার যেহেতু ইলেকট্রনগুলি ঘূর্ণায়মান অবস্থায় থাকে তাহলে তার মধ্যে কেন্দ্রবিমুখী বল হিসেবে তোমার ঘূর্ণন বলটা কাজ করে। এই দুইটা বল পরস্পর সমান এবং বিপরীত বলে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে। এই হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের মূল তিনটা কনসেপ্ট মৌলিক সবই শিখার জন্য। তাহলে যেহেতু রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে যেমন তোমার অনেকগুলি সুবিধার জন্য এখানে অসুবিধা, অনেক সীমাবদ্ধতাও আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা হলো, যেটা আমি ওখানে বলেছিলাম, সীমাবদ্ধতা হলো রাদারফোর্ড পরমাণু ইলেকট্রন চারিদিকে ঘুরার সময় কিভাবে ঘুরে তার সম্পর্কে কোনো ধারণা দেয় নাই। ইলেকট্রনগুলি বৃত্তাকার ঘুরতে আর অবৃত্তাকার ঘুরে এরকম কোনো ধারণা দেয় না। আর আর সবসময় বড় ভুল হয়েছিল আসলে তোমার এই গ্রহগুলি নিউক্লিয়াসের গ্রহগুলি সৌরজগতের গ্রহগুলি স্থিতি দুর্বল মহাকর্ষীয় বল কাজ করে, কিন্তু ইলেকট্রন হলো তোমার সবল বল কাজ করে, সুতরাং এটা তুলনাও ঠিক হয় নাই। আর সব সময় বড় যেটা যে ইলেকট্রনগুলির মধ্যে যখন হাইড্রোজেন পরমাণুর মধ্যে কতগুলি তোমার বর্ণালী সৃষ্টি হয়, বর্ণালী সৃষ্টি করার কারণগুলি উনি ব্যাখ্যা করতে পারেনি। এবং সবসময় সবচেয়ে বড় ভুল ছিল যে ইলেকট্রন আবিষ্কারের 100 বছর আগে ইলেকট্রিসিটি আবিষ্কার হয়েছিল। ওই সময় ম্যাক্সওয়েলে বলেছিলেন যে কোনো চার্জিত বস্তু যদি ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন সেটি শক্তি হারাতে থাকে। তাহলে শক্তি যখন হারাতে থাকে তাহলে তোমার এক সময় গিয়া ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে। যদি আসলে ঘটনা তা হয় তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের কোনো অস্তিত্ব থাকে না। এই হলো তোমার রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এরপরে আমরা যেটা বলেছিলাম সেটা হলো তোমার বোরের পরমাণু মডেল। দেখতে পাচ্ছ বোরের পরমাণু মডেল, স্বতঃসিদ্ধতা এবং সীমাবদ্ধতাগুলি আমরা আলোচনা করব। তোমরা বইগুলো বসে যেতে পারো, বইগুলো যেহেতু আমরা এগুলো ক্লাসে আলোচনা করছি এখানে আবারও আলোচনা করতেছি। আসলে এখানে মৌলিক পার্থক্য হলো তোমার রাদারফোর্ডের পরমাণু মডেলগুলি করার সময় রাদারফোর্ড কাজ করছিলেন ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে, সাধারণ বলবিদ্যা নিয়ে। কিন্তু যখন তোমার 1905 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক আইনস্টাইন প্রভৃতি তোমার কোয়ান্টাম শক্তির উদ্ভব ঘটে। কোয়ান্টাম শক্তির উদ্ভব ঘটার সময় কোয়ান্টাম শক্তিগুলিতে তোমরা জানো এটা বিচ্ছিন্ন আকারে ঘটে, এটা নিরবিচ্ছিন্ন নয়। সেজন্য আসলে ইলেকট্রন কোনো বস্তু হিসেবে এবং তরঙ্গ হিসেবে দুইটাই কাজ করে। এখানে মূলত ইলেকট্রন তোমার কোয়ান্টাম শক্তিকে ফলো করে। তিনি ওই কোয়ান্টাম বিখ্যাত কোয়ান্টাম শক্তির মতামত ডেল্টা E=h নিয়েও তোমরা এটা পড়ে থাকবো। এর উপর ভিত্তি করে তিনি কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের কোনো কিছু বাদ দেন নাই, বরঞ্চ ওখানে ক্লাসিক্যাল মেকানিক্সের জায়গায় কোয়ান্টাম মেকানিক্সে অ্যাপ্লাই করে নতুন একটা উপস্থাপন করেন, যে প্রস্তাবটা 1913 সালে প্রকাশিত হয়েছিল এবং এটার জন্য উনি অনেক সাধুবাদ পেয়েছিলেন। তো তিনি পরমাণু সম্পর্কে 3টি স্বতঃসিদ্ধতা দিয়েছিলেন। প্রথমটা হলো ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে, এটা ঠিক। তাহলে প্রত্যেকটা পরমাণু প্রথমটা শক্তি স্তরের ধারণা দিয়েছিলেন। প্রত্যেকটা পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে কতগুলি বৃত্তাকার স্তর থাকে যেগুলোকে শক্তি স্তর বলে। শক্তি স্তরগুলোকে আমরা n দিয়ে প্রকাশ করি। n এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা অসীম পর্যন্ত হতে পারে। তো n এর মান 1 হলে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় হলে দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় হলে তৃতীয় শক্তি স্তর। আর একটা পার্টিকুলার শক্তি স্তরে ইলেকট্রন যখন ঘুরতে থাকে তখন ইলেকট্রনের শক্তি
বিকিরণ বা শোষণ কোনোটাই করে নাই, যেটা তোমার ক্লাসিক্যাল মেকানিক্সে ঘটে। এখানে কোয়ান্টাম মেকানিক্সে এই ব্যাপারটা ঘটে নাই। অর্থাৎ ইলেকট্রন একটা পার্টিকুলার শক্তি স্তরে নির্দিষ্ট যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকবে তাদের শক্তির কোনো বিকিরণ বা শোষণ ঘটবে না। আর দ্বিতীয় হলো তোমার ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে তখন তার একটা কৌণিক ভরবেগের সৃষ্টি হয়। ইলেকট্রন কৌণিক ভরবেগ সৃষ্টি করে। কৌণিক ভরবেগ তোমরা জানো, কৌণিক ভরবেগটা এখানে আমরা সাধারণ ক্লাসিক্যাল মেকানিক্সের কৌণিক ভরবেগটা দিব না। কৌণিক ভরবেগ হবে mvr। mvr সমান m h/2 পাই। এইটা অর্থাৎ ইলেকট্রন গুলোর সময় যার যে কৌণিক ভরবেগ হবে mvr, সেটা n × h/2 এর সমান হবে। এখানে তোমরা জানো m হলো ইলেকট্রনের বেগ ভর, b হলো ইলেকট্রন যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকে তার রৈখিক বেগ, আর হলো শক্তি স্তরের ব্যাসার্ধ, আর n হলো অখণ্ড সংখ্যা, যেটা তোমার শক্তি স্তর যে শক্তি স্তরে থাকে সেটা নির্ভর করবে। n1 হলে প্রথম শক্তি স্তর, 2 হলে দ্বিতীয়, 3 হলে তৃতীয়। h হলো প্ল্যাঙ্ক ধ্রুবক, যেটা আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের শক্তি কোয়ান্টাম শক্তি পাইছিলাম, ডেল্টা ই সমান h নিউ। h হলো প্ল্যাঙ্ক ধ্রুবক। আর পাই তো জানো তোমরা, পাই এর মান 3.141316, সেটা তোমরা গণিতে বিভিন্ন জায়গায় ব্যবহার করছো, এটা সমান। আর 3 হলো ইলেকট্রনগুলি আসলে কি একটা পার্টিকুলার শক্তি স্তর থাকবে? তো হলো না, ইলেকট্রনগুলি বিভিন্ন শক্তি স্তরে জাম দিতে পারে। এই জাম দেওয়ার সময় ইলেকট্রন যখন উপশক্তি স্তর থেকে নিজের শক্তি স্তর থাকে তখন ইলেকট্রন শক্তি বিকিরণ করতে থাকে। এই বিকিরিত শক্তিগুলি আমরা কতগুলি রেখার মাধ্যমে, সুনির্দিষ্ট রেখার মাধ্যমে পেতে পারি। এই রেখাগুলোকে বলে, এই রেখাগুলির এক একটা সুস্পষ্ট রেখা পাব, এবং এই তারপরে আবার যখন ইলেকট্রন নিচ থেকে উপর দিকে যাবে তখন শক্তি শোষণ করবে। এই শোষিত শক্তি হবে তোমার, শোষিত শক্তিটা বোঝা যাবে কতগুলি কালো কালো দাগের মাধ্যমে। তাহলে কতগুলি কালো দাগের মাধ্যমে আমরা শোষিত শক্তি বুঝবো। শোষিত শক্তি ডেল্টা ই, আমি দেখাচ্ছি তোমাদেরকে, এইচ নিউ, ডেল্টা ই এইচ নিউ। ডেল্টা ইটা হলো বিকিরিত বা শোষিত শক্তি, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ হলো কম্পাঙ্ক, অর্থাৎ প্রতি এক নিউ হলো তোমার প্রতি সেকেন্ডে যতটা কম্পন সৃষ্টি করে। এই হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলেরও সীমাবদ্ধ আছে। রাদারফোর্ডের পরমাণু মডেল শুধু হাইড্রোজেন পরমাণু, এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের ক্ষেত্রে ব্যাখ্যা করা যায়, যেমন হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এইগুলো সম্পর্কে ব্যাখ্যা করা গেলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে বোরের পরমাণু মডেলও প্রযোজ্য নয়। আর বোরের পরমাণু মডেলে বোরের কিন্তু ইলেকট্রনগুলির অবস্থান এবং ভরবেগকে নিশ্চয়তা করেছিলেন, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র অনুসারে কোনো একটা ইলেকট্রন যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকে তার অবস্থান নিশ্চিত হলো, ভরবেগ অনিশ্চিত হয়ে পড়ে। এটাও একটা দুর্বলতা। আর উনিদের শক্তি স্তর সম্পর্কে যেটা বলছেন, ইলেকট্রনগুলি যখন ছায়ের শক্তি উপরের শক্তি স্তর থেকে নিজের শক্তি স্তর দিয়ে জাম দেয় তখন শক্তি বিকিরণ বা শোষণ ঘটে। বিকিরিত বা শোষিত শক্তিগুলি এক একটা সুস্পষ্ট রেখা হওয়ার কথা, কিন্তু এর বাদও যে এখানে কেন কতগুলি সূক্ষ্ম লাইন সৃষ্টি হয় সেই ব্যাখ্যাটা বোরের পরমাণু মডেল থেকে দেওয়া হয়নি। তারপরেও বড় কথা হলো, বোরে যদি ওনারা শুরু করছেন বলে পরবর্তী হলো অন্যান্য বিজ্ঞানীরা এটা নিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আমার মনে হয় এটা তোমাদের সিলেবাসের আওতার বাইরে। তোমরা যখন আরও উচ্চতর ক্ষেত্রে কেমিস্ট্রি বা পদার্থবিজ্ঞানে লেখাপড়া করবে এই সম্পর্কে পরবর্তী অনার্স বা মাস্টার্সে তোমরা বিস্তারিত জানতে পারবে। এ হলো রাদারফোর্ড পরমাণু মডেল। এখন আসো রাদারফোর্ড পরমাণু মডেল আমরা কিভাবে ব্যাখ্যা করব। আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের মাধ্যমে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, ইলেকট্রনের বেগ, শক্তি পরিমাণ, বিকিরিত শক্তি ইত্যাদি নির্ণয় করতে পারি। এখানে তোমাদের মনে রাখতে হবে, এইসব যখন আমরা ইউজ করছিলাম ক্লাসও তোমাদেরকে বলা হয়েছিল, যখন আমরা এই খেলা বলা, যখন আমরা ব্যাসার্ধ, শক্তি বা বিকিরিত শক্তি প্রত্যেকদিন আমরা দুইটা মডেল একই সাথে ব্যবহার করছি। এখন কোনোটা বাদ দিয়ে কোনোটা হবে না।
তো দুইটাকে একসাথে করে আমরা এই পরিমাণগুলি নির্ণয় করছি। তো কীভাবে নির্ণয় করছি আমি তোমাদেরকে আর একটু শর্ট আকারে দেখাই দিই। আমরা প্রথমে ব্যাসার্ধ দেখা যাচ্ছে যে এখনো তোমার শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করার জন্য তোমার এই সূত্রটা আমরা বাইর করে দেখাইছিলাম, আর এন সমান এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এখানে তোমরা প্রত্যেক কিছু জানো, আর হলো ব্যাসার্ধ, এন হলো শক্তি স্তর, এইচ হলো প্লাঙ্ক ধ্রুবক, পাই তো জানো পাই যেটা গণিতের একটা ধ্রুবক, এম হলো ইলেকট্রনের ভর, জেড হলো পারমাণবিক সংখ্যা, আর ই হলো ইলেকট্রনের চার্জ। এটা হলো যে কোনো পরমাণুর ক্ষেত্রে। কিন্তু আমরা যদি শুধু হাইড্রোজেন ব্যবহার করি তাহলে এখানে জেডের মান 1 বসাই দিয়ে আমরা এটাকে লিখতে পারি। তো যে কোনো এনতম শক্তি স্তরের জন্য এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার হবে। আর প্রথম শক্তি স্তরের জন্য আর ওয়ানের মান আমরা এন এর পরিবর্তে 1 বসাইয়া একটা সমীকরণ পেতে পারি, সেটা হলো এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। এখন আমরা প্রথম শক্তি স্তরে বাইর করতে পারলে অন্যান্য শক্তি স্তরগুলি ব্যাসার্ধ ইজি বাইর করে ফেলতে পারি, সেটাও আমি সমীকরণটা তোমাদেরকে দেখাই দিলাম। সেটা হলো আর এন সমান এন স্কোয়ার ইন্টু আর ওয়ান স্কোয়ার। এর অর্থ হলো তুমি যদি প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ বাইর করে ফেলতে পারো, এই সূত্রটা ব্যবহার করে বাকি শক্তি স্তরের ব্যাসার্ধগুলি তুমি সহজেই বাইর করে নিতে পারো। এখন দেখো আমরা শক্তি স্তরে শক্তি কিভাবে বাইর করব। আমরা শক্তি স্তরে শক্তি বাইর করার জন্য সেটাও আমরা বাইর করে দেখাইছিলাম। তারপর তোমরা একটু খেয়াল করো, শক্তি স্তরে শক্তি যে কোনো পরমাণুর ক্ষেত্রে শক্তি স্তর হবে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এস স্কোয়ার। আর হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা আগে বরাবরের মতো জেডের মান বসাই দিব, তাহলে বাকিগুলি থাকবে 2 পাই স্কোয়ার, জেডের মান 1 বসাবো, 2 পাই স্কোয়ার এম ই 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। আর প্রথম শক্তি স্তরের জন্য আমরা এন এর মান যখন 1 বসাই দিই তখন এই সমীকরণটা পাবো, E1 সমান মাইনাস 2 পাই স্কোয়ার এম ই 4 ডিভাইড বাই এইচ স্কোয়ার। এখন এনতম শক্তি স্তর এবং প্রথম শক্তি স্তরের মধ্যে সম্পর্ক স্থাপন করে আমরা একটা নতুন সমীকরণ পাই, সেটা হলো ইএন ডিভাইডেড বাই ই স্কোয়ার বাই এন ই বাই E1 বাই এন স্কোয়ার। এর অর্থ হলো এখানেও তুমি যদি ইলেকট্রনের প্রথম শক্তি অর্থাৎ প্রথম শক্তি স্তরের শক্তি নির্ণয় করতে পারো, এই সমীকরণের মাধ্যমে অন্যান্য শক্তি স্তরের শক্তি সহজে নির্ণয় করতে পারো। এর হলো পরে আসে ইলেকট্রনের ব্যাগ। আমরা ব্যাগ কিভাবে নির্ণয় করব। ইলেকট্রনের ব্যাগ, ইলেকট্রনের যে পরমাণু যে কোনো পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের ব্যাগ আমরা বিএন সমান, তোমরা চিত্রতে দেখতে পাচ্ছ 2 পাই ই স্কোয়ার বাই এস ইন্টু জেড বাই এন। আগের গতানুগতিক নিয়ম, ই ইলেকট্রনের চার্জ, এস প্লাঙ্ক ধ্রুবক, জেড হলো পারমাণবিক সংখ্যা, এন হলো শক্তি স্তর। এর অর্থ হলো তুমি যে কোনো শক্তি যে কোনো পরমাণুর ক্ষেত্রে এইখানে এই সূত্রটা ব্যবহার করে ইলেকট্রনের ব্যাগ নির্ণয় করতে পারো। আমরা পরবর্তী ভিডিও যখন আপলোড করব এই ক্ষেত্রে ডিটেইল আমরা কীভাবে মানে গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে চেষ্টা করব। আর হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যেহেতু এখানে রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলটা হাইড্রোজেন পরমাণুর উপরে প্রতিষ্ঠিত, সেই জন্য আমরা হাইড্রোজেন পরমাণুকে এখানে গুরুত্ব দিই। হাইড্রোজেন পরমাণুর এনতম শক্তি স্তরের জন্য ইলেকট্রনের ব্যাগটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে শুধু ওই জেডের পরিবর্তে 1 বসাই দিতে হবে, আর কিছু না। তো প্রথম শক্তি স্তরের ব্যাগ একই, এখানেও আমরা অন্য শক্তি প্রথম শক্তি স্তরের ব্যাগ বাইর করতে হলে বাকি শক্তি স্তরগুলির ব্যাগ নির্ণয় করে ফেলতে পারি। এই হলো তোমার পরমাণুর ব্যাগ নির্ণয় করার সমীকরণ। এইগুলো যদি তোমরা ডিটেল কারো কাছে যদি এখনো নির্ণয় করার সমস্যা থাকে তাহলে এগুলো তো আসলে ডিটেল পরবর্তী হলে আমি চেষ্টা করবো ইন্ডিভিজুয়ালি। আর তোমরা যারা যারা এইগুলো নিয়ে এখনো সমস্যা আছো, কীভাবে বাইর করতে হবে সমস্যা আছো, আমাকে জানাবা। আমি তোমাদেরকে এগুলো এই সরাসরি দরকার হলে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে আমার সাথে কথা বলতে পারো। আমার নাম সার্চ করলে মেসেঞ্জারে পেয়ে যাবে, আমি ভিডিও কলের মাধ্যমে তোমাদের যোগাযোগ করতে পারবো। এখানে তোমাদের কিছু করতে হবে না, যা আমার সাথে যোগাযোগ করবে আমি করব। এখন আমরা আর একটা জিনিস এখানে আলোচনা করার কথা হলো যে পরমাণু বিকিরিত শক্তি, এখন ইলেকট্রন যখন উপরে শক্তি স্তর থেকে নিচে শক্তি স্তরে যান দেয় তখন শক্তি বিকিরণ করে। এই বিকিরিত শক্তিগুলোর বিভিন্ন নাম দেওয়া হয়েছে।
আমি তোমাদের এখন বিকিরিত শক্তিগুলি দেখাচ্ছি। তুমি যদি একটা পরমাণুর মধ্যে চারিদিকে কতগুলি শক্তি স্তর ধরো, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, সপ্তম পর্যন্ত আসলে অ্যাকচুয়ালি, তাহলে বিভিন্ন শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন জাম্প দিয়ে প্রথম শক্তি স্তরে আসে তখন এক ধরনের বর্ণালী সৃষ্টি করে, যেটাকে আমরা লাইমেন সিরিজ বলি। হ্যাঁ, তোমরা যদিও আমি এখানে এই মুহূর্তে এটা রেডি করি নাই, তারপরেও তোমাদের পড়া আছে হিসেবে আশা করি তোমরা এটা পারবে। উপরে শক্তি সবগুলি শক্তি স্তর থেকে ইলেকট্রন জাম দিয়ে প্রথম শক্তি স্তরে আসলে যে বর্ণালী সৃষ্টি করবে তাকে লাইম্যান সিরিজ বলে। এই সিরিজে মূলত এখানে যে বিকিরিত শক্তিগুলি তোমার ইউভি রশ্মির সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ এখানে যে বর্ণালীটা সৃষ্টি হবে সেটা ইউভি আলট্রাভায়োলেট রশ্মি, অতিবেগুনি রশ্মি। আর উপরের শক্তি স্তর থেকে যখন দ্বিতীয় শক্তি স্তরে জাম দিয়ে যে শক্তি বিকিরিত করবে তাকে বলবো আমরা বার্মার সিরিজ। বার্মার সিরিজ হলো আসলে দৃশ্যমান আলো, যেই আলোগুলো আমরা কত রঙের 7টা রং দেখি, এই রঙিন। এখানেই তোমার বার্মার সিরিজ দৃশ্যমান আলো, সেটা তোমার বর্ণালীগুলি দেখা যাবে। এইগুলো আমি পরবর্তী হলে ভিডিও আরও ডিটেল বলবো। আমি আশা করি এটা যেহেতু একটা ডিটেল জিনিস, আমি বর্ণালী নিয়ে একটা ডিটেল ভিডিও করবো আশা করছি। তবে এখানে বলে রাখি, দ্বিতীয় শক্তি স্তরে বার্মার সিরিজ, আর তৃতীয় থেকে উপরের দিকে যেগুলো যায় সেগুলো হলো তৃতীয় শক্তি স্তরে হলে ফ্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, তারপর চতুর্থ হলো ব্র্যাকেট সিরিজ, পঞ্চম হলো ফার্ম সিরিজ। এখানে এই সবগুলি সিরিজ হলো ইনফ্রারেড। ইনফ্রারেড বাংলা হলো তোমার অবলোহিত রশ্মি, যেগুলোর মাধ্যমে তাপ পরিবাহিত হয়। এই রশ্মিগুলি সম্পর্কে আমরা জানবো। আপাতত আমি যেহেতু বর্ণালী নিয়ে আর একটা ভিডিও করার ইচ্ছা আছে, সেজন্য এটা আমি আর এদিকে আগাচ্ছি না। এখন আমরা বিকিরিত শক্তি নিয়ে একটা সমীকরণ তোমাকে দেখাচ্ছি। পরীক্ষায় অনেক সময় আসে, তোমরা বিকিরিত শক্তি কিভাবে বাইর করবা। বিকিরিত শক্তি নিয়ে আমি তোমাদের একটা সমীকরণ দেখাচ্ছি। ডেল্টা ই সমান EN2 মাইনাস EN1। এখানে EN2 EN1 এর মান বসাই দিচ্ছি, আগে সেগুলি শক্তির মতো ক্যালকুলেশন করে একটা সমীকরণ পাইছি। সেই সমীকরণটা হলো 2 phi স্কোয়ার m z স্কোয়ার E4 ডিভাইড বাই s স্কোয়ার ইন্টু ব্র্যাকেটে লিখবো 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। আর যেহেতু আমাদের হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এখানে z এর পরিবর্তে 1 বসাই দিবা, তো হয়ে গেল কি 2 phi স্কোয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই s স্কোয়ার ব্র্যাকেটে 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এটার মাধ্যমে আমরা বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করতে পারবো। এখানে তোমাদের জেনে রাখা উচিত প্রত্যেকটা মান, এখানে এম এর মান, ই এর মান, এইচ এর মান, ফাই এর মান সবগুলো ধ্রুবক। এগুলো তোমাদের মুখস্থ থাকার কথা। তারপর আমি একবার বলে দিই ফাই এর মান। এখানে যেহেতু আমি অঙ্কগুলি করছি সিজিএস এককে, তোমরা অবশ্যই অঙ্ক করার সময় সিজিএস এককটা অ্যাপ্লাই করবা। তাহলে ফাই এর মান হলো 3.1416, এম এর মান হলো 9.109 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম, ই এর মান হলো 4.8 ইন্টু 10 টু দি মাইনাস 4 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এইচ এর মান হবে 6.62, 6 ইন্টু 10 টু দি মাইনাস 27 আর্ক সেকেন্ড। তো তোমরা মনে করো অনেক সময় মিটারে আমরা উত্তর দিচ্ছি, কোনো সমস্যা নেই। তোমরা এটা এখানে যে রেজাল্ট আসবে সেটা আর্কে আসবে, পরবর্তী হলে এটাকে 10 টু দি মাইনাস 7 দিয়ে গুণ করে শক্তিকে জুলে নিয়ে যেতে পারবা। তো তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমরা একই সমীকরণ বাইর করছি। এখানে তোমার তরঙ্গ দৈর্ঘ্য 1 বাই ল্যামডা ইকুয়াল টু আরএইচ। আরএইচটা হলো রিডবার্গ ধ্রুবক। তোমরা রিডবার্গ ধ্রুবক সম্পর্কে পড়ে থাকছো। রিডবার্গ ধ্রুবক এর একটা নির্দিষ্ট মান আছে। এই মানটা যদি তোমাদের অনেক সময় দেওয়াও থাকতে পারে অথবা দেওয়া যদি নাও থাকে, তোমরা মুখস্থ মনে রাখবা। এটার মান হলো 1.0967 ইন্টু 10 টু দি পাওয়ার 7 পার মিটার, অর্থাৎ প্রতি মিটারে 1.9678 ইন্টু 10 টু দি পাওয়ার 70 তরঙ্গ সৃষ্টি করে। এই মানটা বসাইয়ে দিয়া আমরা ল্যামডার মান বাইর করলেই কত শক্তি স্তর, একটা পার্টিকুলার শক্তি স্তর থেকে পার্টিকুলার শক্তি স্তরে ইলেকট্রন লাভ দিলে যে তরঙ্গ সৃষ্টি হবে তার দৈর্ঘ্য বাইর হয়ে যাবে। এই হলো তোমাদের আজকের মতো পড়া। আশা করি
তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আমরা আশা করি পরবর্তী হালে আর একটা ভিডিও আপলোড করব। সে ভিডিওতে তোমাদের মন্তব্য জানার পরে আমি বাকিগুলি তোমাদের কাছে দিয়ে দিব। এখন আমরা যা করছি এর উপর একটা তোমাদের বাড়ি কাজ দিচ্ছি। তোমরা চিত্রটা ভালো করে দেখো, এখানে একটা বোরের পরমাণু মডেল আঁকা হয়েছে। একে দেখা যাচ্ছে প্রথমে তোমার জ্ঞানমূলক যে প্রশ্নটা আইসোটোপ কি, 2 নম্বর প্রশ্ন অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য কি লিখবো। আর এখানে যে কোনো শক্তির যেহেতু রাশিমালা, আমি তোমাদেরকে রাশিমালা নির্ণয় করি নাই, কিন্তু মানটা দেখাইছিলাম, তোমরা এটা বই দেখে রাশিমালাটা নির্ণয়ের করে নিবা। আর ঘ নম্বর হলো যে ইলেকট্রন দেখা যাচ্ছে এম শক্তি স্তর থেকে কে শক্তি স্তরে জাম দিচ্ছে, লাভ দেওয়ার পরিপ্রেক্ষিতে কতটুকু শক্তি নির্গত হবে। এই নির্গত শক্তি না, তোমার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো তরঙ্গ দৈর্ঘ্য আমি সমীকরণ কিছুক্ষণ আগে আলোচনা করছি, ওখান থেকেই তোমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারো। আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা দেখে খুব উপকৃত হবে। আমি যেহেতু এটা প্রথম ভিডিও তোমাদের জন্য, অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে। আমরা পরবর্তী হলে যখন নতুন ভিডিও তৈরি করব, এই ভুল ত্রুটিগুলি ওভারকাম করে নতুনভাবে তোমাদের আরও ভালো করে উপস্থাপন করার চেষ্টা করব। তবে একটা জিনিস মনে রাখবা, বাসায় থাকো, ভালো ভালো বই পড়ো, পাঠ্যসূচি পড়ো, ভালো গান শুনো, ধর্মীয় অনুশাসন মেনে চলো, দুশ্চিন্তা মুক্ত থাকো, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখো। আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা আমাদের ক্যাম্পাসে আবার পুনরায় ফেরত আসতে পারবো। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।